মাত্র ৩১৬ বর্গ কিলোমিটারের এই ছোট্ট দ্বীপ মল্টা। কোথা দিয়ে দুটো দিন কেটে গেছে দেশের রাজধানী ভ্যালেত্তা শহর, ঐতিহাসিক এমদিনা আর পার্শ্ববর্তী জায়গাগুলো ঘুরে। তৃতীয় এবং শেষ দিনে দেশের মূল ভূখণ্ড ছেড়ে আজকের গন্তব্য গোজো, মল্টার দ্বিতীয় বৃহত্তম এবং প্রাকৃতিকভাবে অনন্য একটি দ্বীপ। হুডখোলা গাড়ির গতি আর সমুদ্রের নীল জলরাশিতে আজ সমাপ্তি ঘটবে অতি ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে নিয়ে ভূপর্যটকের মল্টা অধ্যায়ের। শহর ভ্যালেত্তার কেন্দ্রস্থলে দৈনন্দিন পথচলা মানুষ আর পাবলিক বাসের আনাগোনা। তবে আমার আজকের সকালটা আর সাধারণ 5টা দিনের মতো নয়। আজ রয়েছে গোজো দ্বীপের এক রোমাঞ্চকর ডে ট্রিপ। ফিনিসিয়া হোটেলের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছি ট্যুর অপারেটরের গাড়ির জন্য। সেই সুযোগে ভূপর্যটকের চেনা দস্তুর মেনে মল্টার সকালের সেই চিরাচরিত মুচমুচে পাস্তিৎসি দিয়ে প্রাতরাশ। একটু অপেক্ষার পরেই চলে এলো ট্যুর কোচ, নিয়ে যাবে মল্টার একেবারে উত্তর প্রান্তে অবস্থিত চিরকেওয়া ফেরি টার্মিনাল, সেখান থেকে জলপথে দ্বীপে। জানলার বাইরে শহরতলির দৃশ্য দেখতে দেখতে একটু চিনে নেওয়া যাক আজকের মূল গন্তব্য গোজো আইল্যান্ডকে। মূল মল্টা দ্বীপের তুলনায় গোজো অনেকটাই শান্ত, সবুজ এবং প্রাকৃতিকভাবে আদিম। প্রায় ৬৭ বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটির ইতিহাস কিন্তু মল্টার চেয়েও প্রাচীন। গ্রিক কবি হোমারের ওডিসি মহাকাব্য অনুযায়ী এই গোজোই হল সেই কিংবদন্তির ওজিজিয়া দ্বীপ, যেখানে জলপরী ক্যালিপসো নিজের প্রেমের মায়াজালে বন্দি করে রেখেছিলেন গ্রিক বীর ওডিসিয়াসকে। গাড়ি যত উত্তরের দিকে এগোচ্ছে, জানলা দিয়ে ভূমধ্য সাগরের আদিগন্ত নীল ক্যানভাস আর খাড়া লাইমস্টোনের পাহাড়ের মেলবন্ধন যেন জীবন্ত করে তুলছে সেই প্রাচীন গ্রিক রূপকথার দৃশ্যটিকে। চিরকেওয়া ফেরি টার্মিনাল, এর মাধ্যমেই গোজো দ্বীপের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগের লাইফলাইন। বেরিয়ে গেল বিশাল আকৃতির গোজো চ্যানেল লাইনের যাত্রীবাহী বড় ফেরি। তবে আমাদের জন্য রয়েছে অপেক্ষাকৃত ছোট স্পিড বোট। বড় জাহাজের চেয়ে এই ছোট বোটে সমুদ্রের ঢেউ ভেঙে এগিয়ে যেতে থ্রিল যে অনেকটাই বেশি, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। শুভ্র ফেনা উড়িয়ে নৌকা পাড়ি দিচ্ছে খোলা সমুদ্রের বুকে। এরকম সময় জলের দিকে তাকিয়ে থাকতেই বেশ ভালো লাগে। আর এরকম গাঢ় স্ফটিক স্বচ্ছ নীল জল পুরো ইউরোপে বেশ বিরল। সমুদ্রের নোনা হাওয়া আর স্পিড বোটের দুলুনি শরীর ও মনকে দিচ্ছে দারুণ চাঙ্গা করে। এই গোজো দ্বীপটি কিন্তু মূল মল্টার মতো অতটা আধুনিক বা কংক্রিটের জঙ্গলে রূপান্তরিত হয়নি। এখানকার মানুষ আজও মূলত তাদের জীবন কাটায় কৃষিকাজ, মাছ ধরা এবং হস্তশিল্পের উপর নির্ভর করে। ফলে দূর থেকে যখন গোজোর পাথুরে উপকূল রেখা ক্রমশ স্পষ্ট হচ্ছে, তখনই টের পাওয়া যাচ্ছে এক শান্ত, গ্রামীণ এবং আদিম পরিবেশের আহ্বান। নৌকা ভিড়ছে গোজোর ফেরি টার্মিনালে। জেটিতে নামতেই ধরে নিলেন জিপের ড্রাইভার। পর্যটকদের দল পিছু নিলাম গাড়ির উদ্দেশ্যে। হুড খোলা ওপেন এয়ার গাড়ি, এতে চেপেই আজ ঘুরে দেখা পুরো দ্বীপের আনাজ কানাজ। দারুণ আরামদায়ক বললে ভুল হবে, তবে এর থ্রিল সত্যিই আলাদা। প্রথম স্টপ কালা বেলভেদের ভিউ পয়েন্ট। পাহাড়ের ওপর থেকে এক ফ্রেমে বন্দি জলের মধ্যে দ্বীপপুঞ্জ আর আবছা দিগন্তে মূল মল্টার সীমানা। জিপ বলছি বটে, কিন্তু গাড়িতে ওঠার সময় চমকে দিল সেই অতি পরিচিত এবং নস্টালজিক মারুতির চিহ্ন। অর্থাৎ গাড়িটি হচ্ছে ভারতীয় মারুতি জিপসি। একসময় পাহাড়ি রাস্তা বা মিলিটারির প্রধান ভরসা ছিল এই গাড়ি। রপ্তানির বাজারে ইউরোপের মধ্যে ছিল মল্টা, কারণ এখানে মহাদেশের ব্যতিক্রমী গাড়ি চলে রাস্তার বাঁ দিক দিয়ে।
on the road are already less traffic here, so it's a lot more peaceful here on the island. হুটখোলা জিপসি ছুটে চলেছে গোজোর শহরতলি ও গ্রামগুলোর মধ্যে দিয়ে। দুপাশে হলুদ লাইমস্টোনের বাড়িগুলোর দৃশ্য দেখতে দেখতে মনে অদ্ভুত এক দার্শনিক ভাবনার উদয়। মানচিত্রে বিন্দুর মতো একটা দেশ মল্টা, তার ভেতরে আবার আরও এক বিন্দু এই গোজো দ্বীপ। পৃথিবীর কোলাহল থেকে দূরে শান্ত এই জনপদে ঘুরে বেড়াচ্ছি। ছোটবেলায় মানচিত্র দেখার দিনগুলোতেও হয়তো এই জায়গার নাম জানতাম না, অথচ বাহ্যিক আমিলটুকু বাদ দিলে এখানেও মানুষ সকালে উঠে আড়মোড়া ভাগে চা বা কফির কাপ হাতে বারান্দাগুলো এসে দাঁড়ায়। তাই ভাবতে অবাক লাগে যে পৃথিবীর যে কোনো কোণেই মানুষের গল্পগুলো আসলে এক, বোধহয় স্বপ্নগুলো। ভাবনার প্রবাহে ইতি টেনে জিপসি এসে থামল গোজোর এক অন্যরকম সৈকতে, রামলা বে। স্থানীয়রা বলেন রামলা ইল হামরা বা লাল বালির সৈকত। প্রকৃতির খেয়ালে এখানকার বালির রং অদ্ভুত গাঢ় সোনালি ও লালচে। রামলা বের পর গাড়ি এসে পৌঁছল গোজোর উত্তর উপকূলীয় অবস্থিত সল্ট প্যান্স বা লবণ ক্ষেত্রে। সমুদ্রের কোল ঘেঁষে পাথরের বুক খোদাই করে তৈরি করা হয়েছে এই জ্যামিতিক আকৃতির অগভীর চৌকো খাদগুলো। ইতিহাস বলছে আজ থেকে প্রায় 350 বছর আগে রোমান আমলে তৈরি করা হয়েছিল এই লবণ ক্ষেত্রগুলো। জোয়ারের সময় নোনা জল এই খাদগুলোতে এসে জমা হয়, তারপর কড়া রোদে জল বাষ্পীভূত হয়ে গেলে পড়ে থাকে খাঁটি লবণের স্ফটিক। প্রজন্মের পর প্রজন্ম ধরে গোজোর কিছু নির্দিষ্ট পরিবার আজও সম্পূর্ণ প্রাকৃতিকভাবে প্রাচীন এই পদ্ধতি মেনেই উৎপাদন করে আসছেন লবণ। প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে মানুষের জীবিকা নির্বাহের এমন আদিম এবং পরিবেশ বান্ধব নিদর্শন সত্যি আজকের দিনে মেলাভার। পাথুরে উপকূলের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় কতটা ভিন গ্রহে হেঁটে যাওয়ার অনুভূতি হয় যেন। উপকূলের আলিঙ্গন ছেড়ে গাড়ি এসে থামল গোজোর এক নির্জন উপত্যকায়। চারিদিকের জনহীন প্রান্তরের মাঝে অলৌকিক মহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তা পিনু বাসিলিকা। নিও রোমান স্থাপত্যের এই জাতীয় তীর্থক্ষেত্রটি মল্টার অন্যতম পবিত্র স্থান। ইতিহাস অনুযায়ী 1883 খ্রিস্টাব্দে এই স্থানে অবস্থিত একটি ছোট চ্যাপেলের ভেতর এক স্থানীয় সাধারণ নারী অলৌকিক দেবী মূর্তির কণ্ঠস্বর শুনতে পান। এরপর থেকেই এই স্থানটি অলৌকিক আরোগ্য এবং প্রার্থনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। পরবর্তীতে 1930-এর দশকে এই বিশালাকার চার্চটি নির্মাণ করা হয়। চারপাশে ধুধু প্রান্তরের নিস্তব্ধতার মাঝে এই পাথুরে গির্জার অবয়ব মনের ভেতর জন্ম দেয় এক আধ্যাত্মিক শান্তির। ব্যাসিলিকার আধ্যাত্মিক পরিবেশ পেরিয়ে গাড়ি আবার রওনা হয়েছে। পেছনের প্রেক্ষাপটটা হয়ে উঠছে হঠাৎ ভীষণ গম্ভীর। রোদ ঝলমলে নীল আকাশটাকে গ্রাস করে নিয়েছে কালো মেঘ। কেমন একটা থমথমে পরিবেশ। গাইড জানালেন যে সমুদ্রের বুকে অবস্থিত এই দ্বীপরাষ্ট্রগুলোর আবহাওয়া ঠিক এমনই খামখেয়ালি হয়। এই রোদ তো এই ঝড়ো বৃষ্টি। গোজোর একটি স্থানীয় ঐতিহ্যবাহী দোকান। সব উৎপাদিত পণ্যই স্থানীয়দের হাতের কাজ। থরে থরে সাজানো চকলেট, সসেজ, ঘরে তৈরি জ্যাম, অলিভ অয়েল, এখানকার নারীদের হাতে বোনা লেসের পোশাক, রূপোর গয়না,
সব কিছুতেই সস্নেহে মাখানো স্থানীয় সংস্কৃতির ছোঁয়া। দোকান থেকে বের হতেই টের পাওয়া গেল যে আবহাওয়া বিগড়েছে। গাড়ির ওপর প্লাস্টিকের ছাদ টেনে দিয়েছেন ড্রাইভার। মেঘের ডাক আর ঠান্ডা বাতাস জানান দিচ্ছে বৃষ্টি এবার আর এড়ানো যাবে না। কয়েক মিনিট বাদেই গাড়ি এসে দাঁড়ালো গোজোর ঐতিহাসিক রাজধানী ভিক্টোরিয়ার দোরগোড়ায়। এখান থেকেই হেঁটে ঘোরার প্ল্যান ভিক্টোরিয়া সিটাডেল ও ব্যাসিলিকা। কয়েক পা এগোতেই ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। গাড়ি থেকে ঠিক যেখানটা নেমেছিলাম ওইখানেই আছি, কারণ বৃষ্টি আর তার সঙ্গে এই ঝড়ের দাপট বেড়েই চলেছে। জামা কাপড় জুতো সবই ভিজে বলেই মনে হচ্ছে। মলটায় এই বৃষ্টি ঝড় হঠাৎ হঠাৎ হতেই থাকে এবং যখন হয় মুষলধারে হয়। সেই গল্প হঠাৎ করে যে সত্যি হয়ে যাবে সেটা ঠিক টের পেলাম। এখন চুপচাপ এই গাড়িতে এসে আশ্রয় নিয়েছি। আমাদের গাইড এবং ড্রাইভার তিনি নেই, জিপ তো পিছনের দরজাটা খোলা ছিল, চট করে উঠে পড়তে পেরেছি। এবার অন্যরকম অভিজ্ঞতা। ঢাকা দেওয়া জিপে এখানেও চারদিক দিয়ে অল্প স্বল্প জল পড়ছে। বলাই বাহুল্য যে প্রবল বৃষ্টির কারণে হাঁটার ট্যুরটি পুরোপুরি বাতিল। গাড়ির জানলার কাঁচ বেয়ে গড়িয়ে পড়ছে জল, তাই বৃষ্টির মাঝেই গাড়ি থেকে এক ঝলক দেখে নেওয়া ভিক্টোরিয়ার ব্যস্ত রাস্তাঘাট। বৃষ্টি একটু ধরেছে, গাড়ি এখন শেউকিয়া রোটুন্ডা চার্চের সামনে। গোজো দ্বীপের সবচেয়ে বড় গির্জার ভিত্তিপ্রস্তর স্থাপন হয় 1951 সালে। অতিরিক্ত স্তম্ভের সাহায্য ছাড়াই তৈরি এর গম্বুজ পৃথিবীর তৃতীয় বৃহত্তম। ভেনিসের বিখ্যাত ব্যাসিলিকা অফ সান্তা মারিয়া দেল্লা স্যালুতের আদলে তৈরি এই গির্জাটি মল্টার স্থানীয় মানুষের অনন্য পাথুরে কারুকার্য ও নির্মাণশৈলীর এক অসামান্য স্মারক। গির্জার ছাদ থেকে বৃষ্টি স্নাত গোজোর ঘরবাড়ি, দোকানপাট। গির্জার ঠিক উল্টো দিকের রেস্তোরাঁতেই দুপুরে খাবারের আয়োজন। ছাতা বর্ষাতি জমা করে একে একে আসন গ্রহণের পালা। জানলা দিয়ে গির্জার দৃশ্য, সামনে দিয়ে যাচ্ছে হপ অন হপ অফ বাস। খাবার এসে গেল, শুরুর পাতে সেই পাস্তিৎসি, সঙ্গে স্থানীয় হোয়াইট ওয়াইন। মেন কোর্সে ব্রেড ও সেদ্ধ আলুর সাথে মাংসের স্টু, ভেজা আবহাওয়ার সাথে দারুণ মানিয়েছে। শেষ পাতে ঘরে বানানো মল্টিজ আইসক্রিম। বৃষ্টির কারণে যেহেতু ভিক্টোরিয়া শহরের ভেতরে সময় কাটানো গেল না, তাই আমাদের গাইড সহৃদয়তার সাথে নিয়ে এলেন সেই হারবার এলাকায় কিছুটা সময় কাটাতে। ঘাটের কাছেই একটি সুন্দর লাউঞ্জে বসে জানলা দিয়ে বৃষ্টিতে ভেজা বন্দরের রূপ দেখতে দেখতে স্থানীয় ঠান্ডা বিয়ারে চুমুক দেওয়া। দিনের ক্লান্তি আর আফসোস ধুয়ে ফেলার এর চেয়ে ভালো উপায় আর কি বা হতে পারে। আবেশের মাঝেই হঠাৎ খেয়াল হলো যে প্রায় শেষ গোজো দ্বীপের আজকের রোমাঞ্চকর দিনটা। গাড়ি নামিয়ে দিল ফেরি টার্মিনাল, যেটিতে দাঁড়িয়ে অপেক্ষা ফিরতি বোটের, আর উপভোগ করা চারপাশের কর্মকাণ্ড। সেই বিশালাকার গোজো চ্যানেল লাইনের ফেরি শব্দ করে রওনা হচ্ছে মল্টা দ্বীপের দিকে। একটু পরেই উপস্থিত আমাদের স্পিডবোট। ক্যামেরায় চোখ রাখাকালীন হঠাৎ খেয়াল হলো একটা মজার ব্যাপার। সকালে সেই একই সমুদ্র, একই নৌকো, একই পথ, অথচ বিরাট ফারাক চারপাশের এনার্জিতে। পর্যটকদের চোখে মুখে সকালে ছিল নতুন কিছু দেখার উত্তেজনা, এখন সেখানে জায়গা করে নিয়েছে কিছুটা ক্লান্তি আর ঘরে ফেরার সুর। প্রকৃতি আর মানুষের মন কিভাবে একই দৃশ্যপটকে দুই সময় দুরকম করে তোলে, এ যেন তারই এক অদ্ভুত নিদর্শন। ফিরতি পথে আমাদের বোট নিয়ে যাচ্ছে কমিনো দ্বীপের গা ঘেঁষে। নৌকোর গতিবেগ কমিয়ে এক ঝলক দেখে নেওয়া সান্টা মারিয়া কেভস এবং প্রাকৃতিকভাবে তৈরি সেই হাতির আকৃতির পাথর এলিফ্যান্ট রক।
সমুদ্র পেরিয়ে এবারে মল্টার মূল ভূখণ্ডের টার্মিনালে। এখান থেকে গাড়ি করে আবার সেই ভ্যালেত্তা শহরের উদ্দেশ্যে। শেষ হলো 3 দিনের মল্টা অধ্যায়। প্রাচীন নাইটদের বীরত্ব, এমদিনার নীরবতা আর গোজোর আদিম প্রকৃতি সব মিলিয়ে মল্টা এক চিরস্থায়ী জায়গা করে নিল ভূপর্যটকের ট্রাভেল ডায়েরিতে। আগামীকাল ভোরেই ফ্লাইট, বিদায় জানানোর পালা এই ক্ষুদ্র দেশকে। একটি দেশের সফরের সমাপ্তি মানেই কিন্তু আরেক দেশের অপেক্ষায় বুক বাঁধা। ভ্যালেত্তা শহর ছেড়ে গাড়ি ছুটে চলেছে বিমানবন্দরের দিকে। মল্টার নীল জলরাশিকে আলবিদা জানিয়ে ভূপর্যটকের এবারের লক্ষ্য পাইরেনিস পর্বতমালার কোলে লুকিয়ে থাকা এক অতি ক্ষুদ্র রাষ্ট্র অ্যান্ডোরা। বার্সেলোনা হয়ে পরবর্তী পর্বের সেই পাহাড়ি অভিযানের সঙ্গী হতে এবং ইউরোপের আরও একটি মাইক্রোসুটের রূপ দেখতে চোখ রাখুন চ্যানেলে। এই অভিযান সহ পৃথিবীর আরও অনেক মিনি দেশ দিয়ে সাজানো প্লেলিস্ট দেওয়া রয়েছে নিচে। খুব শীঘ্রই দেখা হচ্ছে অ্যান্ডোরার নতুন পর্বে। দেখতে থাকুন ভূপর্যটক।